নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরেই ঠিক হয়েছিল মাস্টার প্ল্যান। শেখ হাসিনাকে স্বপদে ফেরানো নিয়ে ভারতের চিন্তাধারায় সহমত প্রকাশ করেছিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। তাই তিনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই হঠাৎ করেই বিএনপির সাথে ডক্টর ইউনূস সরকারের যা ঘটছে তাতে রাজনীতিতে ১-১১ বা তার চাইতেও বড় কিছু ঘটতে পারে, সেরকম ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। দর্শক, স্পষ্টত বিএনপি যদি বলে, দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন, ফোন কলের কথা না, রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন, কনভারসেশন করেছেন। কুয়েত নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি, কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি, কারণ তার এবারকার বক্তব্যে, তার এবারকার যে ওয়েবিনারে উনি কানেক্টেড। অস্বীকার করার কোনো উপায় নেই যে গত 6 মাস ধরে যা চলছে তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই, অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তাও মানুষের এখন এতটুকু পর্যন্ত নেই। সত্য কথা। আজকের ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন, বলবেন এটাও কি সম্ভব? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরেই ঠিক হয়েছিল মাস্টার প্ল্যান। শেখ হাসিনাকে স্বপদে ফেরানো নিয়ে ভারতের চিন্তাধারায় সহমত প্রকাশ করেছিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। তাই তিনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই বলেন, বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছাড়ছেন। মোদী দেশে ফিরতেই সেই মাস্টার প্ল্যান মোতাবেক কাজ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। আগামী কয়েকদিনের মধ্যেই বড় খবর আসতে চলেছে বলেই দিল্লিতে জোর গুঞ্জন। নয়াদিল্লি সাউথ ও নর্থ ব্লকে এখন তাই থমথমে পরিবেশ, অনেকটা সেই ঝড় আসার আগের পরিস্থিতি। নয়াদিল্লির কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার রাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেটের একটি বিশেষ বৈঠক হয়। নজিরবিহীনভাবে ওই বৈঠকে ভারতীয় সেনার 3 বাহিনীর প্রধানদের তলব করা হয়েছিল। ওই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার করে জানা না গেলেও ওই বৈঠকটি যে বেশ তাৎপর্যপূর্ণ সেটা বলাই বাহুল্য। কারণ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে ফিরেই এই বিশেষ বৈঠকে বসেন, যা পূর্ব নির্ধারিত ছিল না। অন্যদিকে 3 সামরিক বাহিনীর প্রধানদের তলব করা, দ্বিতীয়ত অতটা গোপনীয়তা রক্ষা করা। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে আরো জানা যাচ্ছে, নরেন্দ্র মোদী দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে ফোন এসেছিল। এটাও খুব তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের ধারণা একটা বড় কিছু হতে চলেছে। ওই সূত্র আরো জানাচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, আর সমগ্র ব্লুপ্রিন্ট তৈরি করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। উল্লেখ্য, মোদী ট্রাম্পের বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি অজিত ডোভালও সেখানে উপস্থিত ছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে যারা চেনেন তারা জানেন তিনি কতটা ক্ষুরোধার বুদ্ধি ধরেন। সূত্রের খবর, হাসিনাকে সমহিমায় বাংলাদেশে ফেরাতে 3 পয়েন্ট ব্লুপ্রিন্ট তৈরি করেছেন তিনি, আর এই পরিকল্পনা বহুদিন আগে থেকেই চলছিল তার। ওয়াকিবহাল মহল মনে করছে, শিলিগুড়ি করিডোর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে বিগত মাসে যে পরপর যৌথ সামরিক মহড়া দিয়েছিল ভারতীয় সেনা, সেটাও এই পরিকল্পনার অঙ্গ। অর্থাৎ ভারত বড় কোনো পরিকল্পনা করছে এবং ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সামিল হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এবার আসা যাক ভারত কি করতে পারে এই প্রসঙ্গে। বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাইডেন, ওবামা বা ক্লিন্টনের মতো অন্য দেশের সরকার পরিবর্তনের পক্ষপাতী নয়। ভারতও অন্য কোনো দেশে সরাসরি আক্রমণের নীতি নেয় না, ফলে যা হবে সেটা অনেকটাই সন্তর্পণে হবে। আপাতত 3টি পয়েন্ট উঠে আসছে গোটা পরিস্থিতি বিচার করলে। 1, গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত এবং একটা অবৈধ উড়ে এসে জুড়ে বসা তদারকি সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় আছে। 2, বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। 3, হাসিনাকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে সরাসরি ক্ষমতা ফিরিয়ে দেওয়া।
এক্ষেত্রে আমরা 1971 সালের ঘটনাবলী স্মরণ করতে পারি। সেবার ভারত পূর্ব পাকিস্তানের বাঙালি জাতির দুর্দশা ও অত্যাচারের পরও 9 মাস অপেক্ষা করেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগে। এবারও ভারত 6 মাসের বেশি সময় অপেক্ষা করছে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করতে। সেবার ইন্দিরা গান্ধীর কাছে আন্তর্জাতিক চাপ ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। কিন্তু এবার মোদীর কুশলী কূটনৈতিক চালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেই দায়িত্ব দিয়ে বসে আছে। ফলে ভারত যদি সামরিক শক্তি প্রয়োগ করেও বাংলাদেশে হাসিনাকে ফেরাতে চায়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়ার মতো প্রথম সারির দেশ বাধা দেবে না। তবে ভারত প্রথমে চাপের নীতি নেবে, যেমন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচন ও ইউনূস সরকারের বিদায়। পাশাপাশি ভারত চাপ দেবে ইউনূসের আমলে যে সমস্ত জঙ্গি নেতা জেলমুক্ত হয়েছে বা জেল ভেঙে পালিয়েছে তাদের ফের জেলে পাঠানোর জন্য। এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধের ব্যাপারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যে একযোগে কাজ করবে সেটা 13 ফেব্রুয়ারি মোদি ট্রাম্প বৈঠকে স্থির হয়েছে। ফলে এই চাপ ইউনূসের কাছে ভারী পড়তে চলেছে, এটা বলাই বাহুল্য। ভারত জাতীয় নিরাপত্তার স্বার্থে চাইবে বাংলাদেশে ক্রমশ শিকড় বিস্তার করা ইসলামী মৌলবাদী শক্তির বিনাশ করতে। এরা ইউনূস প্রশাসন মেনে না নিলে বল প্রয়োগের কৌশল কাজে লাগানো হতে পারে। এই কারণেই শিলিগুড়ি করিডোরে 2টি সামরিক মহড়া সেরে রেখেছে ভারত। আরেকটা কথা, ভারত যে পদক্ষেপে নিক না কেন সেটা অতি দ্রুত হবে। সূত্রের খবর, সরকারিভাবে 19 ফেব্রুয়ারি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠক ডাকা হতে পারে। সেখানে গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এবং সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে মূল অপারেশনের রূপরেখা জানানো হবে না বলেই মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ডোনাল্ড ট্রাম্প মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে পারেন সৌদি আরব ঘুরে। এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি সৌদি আরবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের ভারত সফর এপ্রিলের প্রথম দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে ট্রাম্প মার্চের দ্বিতীয় সপ্তাহে। কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে গত 6 মাস ধরে যা চলছে তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তাও মানুষের এখন এতটুকু পর্যন্ত নেই, সত্য কথা। এই অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন এবং তার সর্বশেষ একটি অডিও রেকর্ড সোমবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সেখানে তিনি বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন যারা জুলাই আগস্ট আন্দোলনে আক্রান্তের শিকার, বিশেষ করে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন পুলিশ হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন। কোনো হত্যাকাণ্ডেই দায় মুক্তি হতে পারে না। বর্তমান সরকার পুলিশ হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদেরকে দায় মুক্তি দিয়েছেন, এটি তিনি হতে দিবেন না। তিনি সময় সুযোগ মতো ফিরে আসবেন, তিনি হত্যার কাণ্ডের বিচার করবেন। এখন তিনি কিভাবে ফিরে আসবেন, কোন প্রক্রিয়ায় ফিরে আসবেন সেটা নিয়ে একটু কথা বলবো এবং তিনি ফিরে এলেও বা কি হতে পারে। তিনি যে কথাগুলো আরো বলেছেন তার মধ্যে রয়েছে যে অপারেশন ডেভিল হান্ট চলছে, সে বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে কে শয়তান, কোন শয়তানকে খোঁজা হচ্ছে, যাদেরকে ধরা হচ্ছে তারা তো সব আওয়ামী লীগের নেতা কর্মী। হ্যাঁ, এটা নিয়েও তো বিতর্ক রয়েছে, অবশ্যই বিতর্ক রয়েছে। কিন্তু তিনি যে বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবেন, বেশ ভালো কথা, এটা তো আমরাও চাই। কিন্তু ওই যে জুলাই আগস্ট আন্দোলনে যে সাধারণ মানুষগুলো নিহত হয়েছেন, পুলিশের গুলিতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যে ছাত্ররা নিহত হয়েছেন, সেই বিচারের কথা কেন বলছেন না শেখ হাসিনা? নাকি এই কথাগুলো ভুল, শুধু পুলিশই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষ নিহত হননি? আচ্ছা, সাধারণ মানুষ যদি নিহত হয়ে থাকেন তাহলে কাদের দ্বারা নিহত হয়েছেন? কেউ হয়তো বলবেন যে বিশাল এক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আচ্ছা, তাও মানলাম। কিন্তু আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা দেখাচ্ছেন ভিডিও ফুটেজে কিভাবে গুলি করা হচ্ছে, কিভাবে তারপরেও ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে, সেখানে আবার ছিলেন সাবেক আইজিপি, নির্বিকার ভঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রী দেখছিলেন। এইগুলো তার মিথ্যা নয়, তাই না? কেন সেগুলো উচ্চারণ করা হয় না? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন যে রিপোর্টটি গত কয়েকদিন আগে দিল, সেটি নিয়েও নিশ্চয়ই বিতর্ক চলছে, সমালোচনার ঊর্ধ্বে নয় রিপোর্টটি। সেখানে এই হাই কমিশনের যিনি প্রধান ভলকার তুর, তিনি কি বলছেন যে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংসতার পথ বেছে নিয়েছিল।
এবং পাশাপাশি জাতিসংঘ আবার কিছু সুপারিশও করেছে যে হাসিনা পরবর্তী রাজনৈতিক এবং যে সামাজিক একটা তুমুল অবক্ষয় কিংবা একটা তুমুল ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সেটির নিরসনেও কিছু সুপারিশ তুলে ধরেছে। তার মানে আমি যদি প্রথমে বলছিলাম এখন মানুষ সামাজিক, অর্থনৈতিক এবং জীবনের নিরাপত্তাহীনতা ভুগছে, কিন্তু জাতিসংঘ, আমি বারবার বলছি যে 1400 মানুষ নিহত হওয়ার কথা বলেছে তাদের রিপোর্টে। সেটি কোন সময়ে কতজন নিহত হয়েছে, 5 আগস্টের আগে কতজন, পরে কতজন, সেটি আলাদাভাবে হিসাব দেয়নি। কিন্তু জাতিসংঘ যেটি বলছে, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনেই এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন। আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললাম, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে নিশ্চয় 3টে মাথা ছিল না যে তিনি সুপ্রিম কমান্ডারের নির্দেশের বাইরে গিয়ে তার অধীনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নির্দেশ দিবেন গুলি করে মানুষ মারতে? নিশ্চয় তো তা নয়, তাই না? এখন বলা হচ্ছে যে তিনি ফিরে আসবেন। এটি আওয়ামী লীগের যারা কট্টর সমর্থক তারা বিশ্বাস করেন, অনেকের সঙ্গে আমার কথা হয় এবং তারা চ্যালেঞ্জও করেন যে তিনি ফিরে আসবেন। কেউ বলেন মার্চের মধ্যে ফিরে আসবেন, কেউ বলেন যে এই বছরের মধ্যে ফিরে আসবেন। আমি আসলে তেমন কোনো সম্ভাবনা দেখি না, খুব বেশি মিরাকল কিছু না ঘটলে। আচ্ছা, তর্কের খাতিরেও আমরা যদি ধরেও নিই যে তিনি ফিরে আসবেন, কোন প্রক্রিয়া আসতে পারেন? ভারত এবং বাংলাদেশের দুটি বিশেষ বাহিনীর সহযোগিতায় নেগোসিয়েশন বা যে কোনো এজেন্ডার জায়গা থেকে তিনি কি করতে পারেন? তিনি তো পদত্যাগপত্র দেননি, এটি অনেকে বলেন, যদিও সেই পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই, যেটি মানুষ বাস্তবতায় দেখেছে, সেটিতে আর পদত্যাগপত্র লাগে না। আচ্ছা, ধরে নিলাম তিনি পদত্যাগপত্র দেননি, সেই জায়গা থেকে কি সুযোগ আসতে পারে? বর্তমানে যে রাষ্ট্রপতি রয়েছেন, দুই দেশের বিশেষ বাহিনীর সহযোগিতায় তিনি হয়তো ঘোষণা করে দিলেন, হয়তো যদি শেখ হাসিনা ভিতরে ঢুকে পড়েন, যে না, তিনি বৈধ প্রধানমন্ত্রী, অথবা আরো বিশেষ স্পর্শকাতর কোনো প্রতিষ্ঠান থেকে, বিচার বিভাগের, সেখান থেকেও হয়তো এই ধরনের ঘোষণা আসতে পারে যে না, তিনি পদত্যাগ করেননি, অতএব আগের সংসদ বহাল থাকলো, আগের প্রধানমন্ত্রী বহাল থাকলো, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি। আচ্ছা, সেটি হলেও কি খুব ভালো কিছু হবে আওয়ামী লীগের জন্য? দেশের মানুষ তা মেনে নেবে? এখন যেমন যেটি সত্য কথা যে অপারেশন ডেভিল হান্ট নিয়েও শেখ হাসিনা কথা বলেছেন যে কে শয়তান, কাদেরকে ধরা হচ্ছে, সবই তো আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরা হচ্ছে। হ্যাঁ, এটারও সত্যতা থাকতে পারে, অনেকে তো তাই বলেন, আমরাও তাই দেখছি অনেকটা। কিন্তু এই বিষয়গুলো তো আওয়ামী লীগের সময়েও ঘটেছিল, যখন পুলিশ উপযাজক হয়ে নিজেদের পদবি বাড়ানোর জন্য, বিশেষ বিশেষ সহযোগিতা নেওয়ার জন্য বিএনপি জামাতের লোকজন খুঁজে খুঁজে তাদের জালে আটকাতেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দফায় দফায় যেভাবে বিরক্ত করেছেন, লিস্ট দেন আপনার এলাকায় কে কে বিএনপি জামাতের সঙ্গে জড়িত। একবার লিস্ট দিল, আবার ফোন, আরো দেন, আবার দিল, আবার ফোন, আবার দেখা করে সাক্ষাতে বলেন যে আরো দেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা হয়তো অতিষ্ঠ ছিল, এবং সেই জিনিসটা এখন আবার ঘটছে। এবং এটাও তো সত্য কথা যে 5 আগস্ট যে অভ্যুত্থানটি হলো, সেখানে এই যে লাখো কোটি জনতা, সবাই কি ষড়যন্ত্রের অংশীদার ছিলেন? সবাই কি বিএনপি জামাতের সমর্থক ছিলেন? আওয়ামী লীগের সমর্থকরা ছিলেন না? আওয়ামী পরিবারের সদস্যরা ছিলেন না? ছিলেন তো। বাস্তবতা এটি। কেন? ওই যে যাদের কাছে পুলিশ সদস্যরা ফোন দিতেন, লিস্ট দেন, লিস্ট দেন, অথবা আওয়ামী লীগের নানান অপকর্ম থেকে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। আমি সাধারণ মানুষের কথা বলবো কি, আওয়ামী লীগের অনেক এমপি, শীর্ষস্থানীয় অনেক নেতা যারা শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারতেন না, অথবা বলতে গেলে নানান ধরনের আক্রমণের শিকার হতেন, তার যারা আশেপাশে ছিল দালাল চাটুকরেরা, তাদের আক্রমণের শিকার হতেন, তারাও তো বিরক্ত হয়েছিলেন। তো সেই জায়গা থেকে যদি বলি, যারা কট্টর সমর্থক, যারা আগে কিছু বোঝেন না, শেখ হাসিনা ছাড়া কিছু বোঝেন না, দিনে রাতে শেখ হাসিনাকে জব করেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হতে পারেন, কিন্তু বাস্তবতাগুলো মেনে নিতে হবে। যদি ওই প্রক্রিয়ায় শেখ হাসিনা ফিরে আসেন, সেটা কি সেই আওয়ামী পরিবারের লোকজন কি তাকে সমর্থন করবেন? হ্যাঁ, এখন অবশ্যই যে মব জাস্টিস চলছে, আমাদের ইতিহাস ঐতিহ্যের উপর আঘাত আনা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেইগুলোর জন্য বা কাকে দায়ী করবো আমরা? আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ আমলে কোনো গুম খুন হয়নি, 3টা নির্বাচন যে প্রশাসনের মাধ্যমে একেবারে জোর জবরদস্তির মাধ্যমে হয়েছে, নাটকীয়
সব বিষয়কে ফেল করিয়ে এই নির্বাচনগুলো অনুষ্ঠান হয়েছে, তাতে কি আমাদের জন্য খুব শুভকর কিছু হয়েছে? শুধু জাতীয় নির্বাচন কেন, প্রতিটা সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান তো শেষ করে দেওয়া হয়েছিল, কোথাও কোনো নির্বাচন ছিল না, সব সিলেকশন করে নির্বাচন করা হতো, মানে নির্বাচিত করা হতো, পদ পদবিতে বসানো হতো। এবং এটা তো বাস্তবতা। আমি বারবার যে কথাটি বলি যে যেখানে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় যে সমাজ বা রাষ্ট্রে, তার পরবর্তী স্টেপ হচ্ছে জঙ্গিবাদ বা চরমপন্থা। এবং এখন যদি সেটি হয়ে থাকে, জঙ্গিবাদ চরমপন্থার কোনো বাস্তবতা যদি কেউ দেখে থাকেন, তার জন্য আমরা দায়ী করব কাকে? অন্তত নির্বাচনগুলো সঠিকভাবে হলে এই জায়গাটি তো আর সৃষ্টি হতো না। অনেকেই আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে করেন ভাই, সমস্যা নেই। আমরা অন্তত সমাজের স্বার্থে, দেশের স্বার্থে এই বাস্তবতাগুলো একটু বোঝার চেষ্টা করি। এবং যারা মনে করছেন যে শেখ হাসিনা এইভাবে ফিরে আসবেন, তাতেও বা দেশের সামনে কি ঘটতে পারে আমরা জানি। আমি আবারও বলি, যা চলছে কোনো অবস্থাতেই আমরা সেটিও স্বীকার করে নিতে পারি না। এবং এগুলো চলার পরিণাম কি হতে পারে তা তো আমাদের সামনে রয়েছেই। এখন যারা ক্ষমতায় রয়েছেন, যারা নানান ধরনের মাস্টার মাইন্ডে কাজ করছেন, জনগণের উপরে তো কিছু নেই। রাষ্ট্রীয় মানে যেই বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে সব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদের যেসব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো কয়েকটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। দুদিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন, ফোন কলের কথা না, রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন, কনভারসেশন করেছেন। কুয়েত নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি, কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি, কারণ তার এবারকার বক্তব্যে, তার এবারকার যে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন, সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি। সেই জায়গায় আসছি, ওয়েবিনারটা কী নিয়ে, কেন, পুরোটাই শুনলাম 1 ঘন্টার বেশি সময়। বরাবরের মতো যা বলছেন তিনি, শুরুই হয়েছে যেহেতু ওখানে কিছু ভিকটিম ছিল, তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন, তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা, যেটা সব সময় তিনি বলেন। বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন, তাই করেছেন। ডক্টর ইউনূস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন, এবং উনি ডক্টর ইউনূসকে রেফার করে বলছেন, আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনূস। উনি বলছেন যে মেটিকুলাসলি উনি ডিজাইন করেছেন, মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, সেটাকে উনি রেফার করেছেন। শেখ হাসিনা বারবার রেফার করছেন, এবং আমি বলবো ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনও হচ্ছে। এবং ওখানে মুভমেন্টে সমন্বয়কদের একজন মিস্টার হাসিবকে রেফারেন্স করেছেন। আমি দেখলাম যে শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন। হাসিবকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টক শোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন। এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা আর্মির গুলি না। এখানে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াতকে রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ, এই হত্যা কেউ করেছে। দায় মুক্তি কেন দেয়া হলো সেই আলাপ করেছেন। ডক্টর ইউনূস দেশ চালাতে পারছেন না, এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য নন, দেশ চালাতে পারছেন না। ডক্টর ইউনূস একটা ইন্টারভিউর কথা আমাদের নিশ্চয় মনে আছে, জনাব নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন খুবই সিম্পলি বলেছেন, এবং উনি হি স্পিক্স হিজ হার্ট, এটা সত্য। উনি মনে যা আসে, ভেতরে যা আছে বলেন। কিন্তু এটা রাজনীতির জায়গা, তো এভাবে কথা বলা কারো হাতে অস্ত্র তুলে দেয়। শেখ হাসিনার কাছে অস্ত্র তুলে দেয়। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে, তখন তিনি নিজের কথা বলছেন যে আমি কি সফল নাকি, আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি। তো সেটাকে উনি রেফার করেছেন। তিনি 32 নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন, তাদের কোনো বাড়ি নেই, মানে শেখ হাসিনাদের বাড়ি নেই, সেটা লাস্টটুকু যেটা দিয়ে দিয়েছেন সেটা। ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন, কে ডেভিল প্রশ্ন করছেন, কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে। কিন্তু বারবার উনি বলেছেন সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন, সহসাই ফিরে আসবেন। যারা প্রেসিডেন্ট ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছেন দেশে ফিরে এসে সবার সাথে সবার সব সংকট উনি দূর করবেন। ওটা কার আমি একটু পরে আসছি, ওটাই আসলে আমার মূল ইস্যু আজকে। এবং ডক্টর ইউনূসের বিচার করবেন দেশে ফিরে এসে, কিসের ভিত্তিতে? মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের বিচার করেন, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন, এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন। শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায়, এখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন। আমি আগেও বলেছি, আবার একটু যোগ করে দেওয়ার লোভ সামলাতে পারছি না, অনেকে হয়তো শোনেননি। আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন উনি যাতে প্রতিদিন ঘুমানোর আর ঘুম থেকে ওঠার আগে, মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময় এটা প্রতি মুহূর্তে যেন ফিল করেন
উনি পরাজিত হয়েছেন এবং ওনাকে পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে। এই রকম হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ, যিনি নিজকে গডের কাছাকাছি কিছু একটা মনে করেন, এরকম একটা সাইকোপ্যাথের কাছে, এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড় কোনো মৃত্যু নেই। ওই মৃত্যুর চেয়ে অনেক বেশি কষ্টকর। সো আল্লাহ তাকে সে কারণে বাঁচিয়েছেন। এক স্টুপিড বলছি, উপস্থাপনা করছিলেন বিদেশে কি যেন অন্য কোন দেশ থেকে, সেখানকার আওয়ামী লীগের কোনো পদের স্টুপিড মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিলেন। জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে, এই ধরনের রেফারেন্স দিচ্ছেন, উইচ ইজ নট রং। এরকম অভিযোগের কথা ওখানে আছে এবং এটা আছেও তো সত্য। আমাদের কাস্টাডিতে 17 জন মানুষ মারা গেছে সরকারের আমলে, বিভৎস পরিসংখ্যান, আমরা এটা দেখতে চাই না। কিন্তু স্টুপিড বলছে এই কারণে, জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে, এটাকে যদি তারা মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিকলি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা। ওটা যখনই আসবে সেখানে মানে তাদের নেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ দ্বারা সার্টিফাইড একজন বর্বর। তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, তার নির্দেশে, তত্ত্বাবধানে, সমন্বয়ে, এগুলো সব জাতিসংঘ লিখেছে। মানবতা বিরোধী অপরাধ করেছেন। সুতরাং ওই রিপোর্ট আনছে ওই স্টুপিড। আমি পরামর্শ দিই, যদি তারা কেউ শুনে থাকেন, ওটা না আনাই ভালো হবে। তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই। একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, কিন্তু এটা একটা গণতান্ত্রিক সরকার, মানসিকতার সরকার। তারা তার ভুল, তার প্রবলেম স্বীকার করে এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ারও চেষ্টা করবেন। মূল জায়গাটায় আসি, সরকারের জন্য বার্তাটা কোথায়? এই ওয়েবিনার ছিল আসলে তারা কিছু ভিকটিমের সাথে কথা বলবেন। সাকুল্যে 4 জন ভিকটিম এখানে এসছেন। 4 জন ভিকটিম হচ্ছে 4 জন নিহত পুলিশ অফিসারের স্ত্রী। এদের মধ্যে একজন পুলিশ অফিসার, অন্তত উপস্থাপক বলছেন, যাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মী, বিভিন্ন লেভেলের, তাদের স্ত্রীরা এসছেন। তারা তাদের কষ্টের কথা বলেছেন, তারা কি সংকটে আছেন সেটা শেখ হাসিনাকে বলছেন। শেখ হাসিনা পার্সোনালি কথা শুনলেন এবং প্রত্যেক কথাকে রিপ্লাই করলেন। তার ওই রিপ্লাইয়ের মধ্যেই আসলে এই কথাগুলো এসছে, আমি দেশে এসে সব সমস্যার সমাধান করে দেব, সব বিচার করব, কি বিভৎসতা ইত্যাদি ইত্যাদি। কারো কারো সন্তানকেও ক্যামেরার সামনে এনে দেখানো হয়েছে, সন্তানদেরকে দেখিয়েছেন। দুটো ব্যাপার, যে 4 জন এসছে আমি তাদেরকে দেখিনি কেউকে এই আন্দোলনের কাউকে ব্লেম করতে, কোনোভাবেই ব্লেম করেননি, সেটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগও করেননি। এটা খুবই সিগনিফিক্যান্ট। তারা হয়তো চেয়েছেন যে ডক্টর ইউনূস, অন্যান্য উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করবেন, তারা সেটা করেননি। তারা র্যাদার তাদের সংকটের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন। আমি ধারণা করি তাদেরকে রাজি করানো হয়েছে যে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে তারা কিছু কম্পেনসেশন পেতে পারেন, তারা কিছু টাকা পয়সা পেতে পারেন। কারণ 4 জনই তাদের এই জীবনে চলার সংকটের কথা বলেছেন। সুতরাং আমি এইটাকেই প্রধান মনে করি এবং শেখ হাসিনার কাছে আসলে তারা ওটাই চেয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে বা না আসলেও বলছেন তাদেরকে দেখবেন। আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেখি সরকারের জন্য। আমি প্রথম থেকে একটা কথা বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্ল্যান করে আসলে ওদের টার্গেট একটা জায়গায়, পুলিশকে খেপিয়ে তুলছে। ইনডেমনিটি কেন দেওয়া হলো, পুলিশের বিচার কেন চাওয়া যাবে না বলছেন উনি পুলিশের বিভিন্ন জায়গায়, এবং একই গল্প, মিথ্যা গল্প, এটা প্রমাণিত হয়েছে যে প্রেগনেন্ট পুলিশ অফিসার, যে তার পেটে সন্তান আছে বলে নারী পুলিশ অফিসার বাঁচতে চেয়েছিল, কিন্তু তাকে নাকি পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা একেবারে মিথ্যা তথ্য, একেবারে মিথ্যা তথ্য, ডিসইনফরমেশন। সেটা ছড়াচ্ছেন, ক্রমাগত পুলিশকে এই করেছে সেই করেছে, এবং সংখ্যা বসে এখন আর বলেননি, তারা 3000 4000 সংখ্যা বলতেন, কিন্তু এখনও আবার সামনে আনছেন এনে এই জায়গায়। এটা পুলিশের মোরালিটিতে সমস্যা হবে, ওই টার্গেট তারা করেছে এবং তাদের স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধিটা খুব বেশি খারাপ না। আমরা একটা কথা মনে রাখবো, পুলিশ যতই অপরাধ করুক না কেন, আমাদের জেনেটিকলি আমাদের মধ্যে এক ধরনের ক্ল্যান মেন্টালিটি থাকে, আমাদের তো আরও বেশি আছে। আমাদের এই সোসাইটি ঠিক ডেমোক্রেটিক হয়ে ওঠে না, এক ধরনের ট্রাইবাল সোসাইটি এটা। ফলে যেটা হয়, আমার যে মানুষজনের সাথে আমি বিলং করি, আমার যে ক্ল্যান, তার প্রতি এক ধরনের অন্ধ আবেগ কাজ করে। সুতরাং পুলিশ অফিসারদের যে দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে সেটা অনেককেই টাচ করতে পারে আমি মনে করি, এবং যেসব ন্যারেটিভ তারা সামনে আনছেন সেটা পুলিশের অ্যাক্টিভেটেড হওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করার সম্ভাবনা আছে। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই কারণে যখন পুলিশের বিরুদ্ধে অনেকে খুব টাফ হচ্ছিলেন, আমি তখন মানে খুবই জনপ্রিয় ধারার বিপরীতে দাঁড়িয়ে পুলিশের পক্ষে কথা বলেছিলাম। যা হওয়ার হয়েছে আমাদের এখন, এরাই আমাদের ভাই, আমাদের পরিবারের সন্তান, আমাদের কারো সন্তান, এই মাটির মানুষ। তারা অনেকেই অনেক বড় বড় অপরাধ করেছেন, তাদের প্রতি আমরা যেন শেখ হাসিনা হয়ে না উঠি, এই ধরনের একটা ভিডিও করেছিলাম। ইট ওয়াজ আ টাফ টাইম বাট আই ডিড। কিন্তু এরপরে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেটা আসলে আরও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল, মানে পুলিশের যেসব সদস্য মারা গেছেন, তাদের পরিবারের দায়িত্ব
সরকারকে নিতে বলেছিলাম। এদের মধ্যে অনেকেই বিভৎস অপরাধী, আমরা প্রত্যেকের কথা জানি না তারা ঠিক কতটুকু, কারণ 5 তারিখ বা তারপর বিভিন্ন থানাকে কেন্দ্র করে মানুষের তীব্র ক্ষোভ এবং আক্রোশ ছড়িয়ে পড়েছিল। এবং এটা আসলে পুলিশকে বুঝতে হবে, বহুবার বলেছি যে মানুষ ঝুঁকি আছে জেনে, মারা যেতে পারে জেনেও থানা অ্যাটাক করতে গেছে। ছাত্রলীগ আওয়ামী লীগকে যতটা করেছে, যুবলীগকে যতটা করেছে, তার চেয়ে বেশি থানাকে টার্গেট করেছিল। কারণ শেখ হাসিনার সময় আসলে এই থানাগুলো প্রত্যেকটা অত্যাচার নিপীড়নের এক একটা কেন্দ্র হয়ে উঠেছিল। এক একটা মামলা হয়, গায়েবী মামলা, রাজনৈতিক নেতাকর্মীরা তো হয়রানির শিকার হয়, সাধারণ মানুষকে মামলার মধ্যে ঢুকিয়ে মামলা বাণিজ্য বলে একটা কথা আমরা শুনতাম, টাকার বিনিময়ে তারপর ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি। বিভৎস অত্যাচার থানাগুলো থেকে হচ্ছে, মানুষ থানায় আক্রমণ করতে গেছে। ফলে যেটা বলছিলাম, স্টুডেন্ট হত্যার সাথে জড়িত পুলিশ অফিসার বা পুলিশ সদস্যরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আবার যারা এর সাথে জড়িত ছিলেন না তারাও কেউ কেউ হয়েছেন। তার চেয়ে জরুরি কথা, ইভেন যে অপরাধী পুলিশ সদস্য, ওটা একটা যুদ্ধ ছিল, পাল্টাপাল্টি যুদ্ধের মধ্যে অনেক কিছুই ঘটেছে। অস্ত্র হাতে লেথাল ওয়েপন দিয়ে, অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে স্টুডেন্ট হত্যা করা হবে এবং সেটার প্রতিবাদ, সেটার জন্য পাল্টা কোনো রকম কোনো কিছু মানুষ করবে না, এটাও মনে করার কোনো কারণ নেই। যাই হোক, সবচেয়ে অপরাধী, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করেছেন যে পুলিশ অফিসার, যে পুলিশ সদস্য, তার পরিবারও তো কষ্টে পড়েছে। এখন এদের এই কষ্টটা তো সত্য, তাদের অনেকেরই চলা কঠিন হয়ে পড়ছে, অনেকেই বেসুমার 2 নম্বরে করে টাকা জমায় নেই। এটা ট্রু। আমি যে স্ত্রীরা কথা বললেন, আমি যে কথা সহমর্মিতা নিয়ে শুনেছি। হতেই পারে তাদের স্বামীরা বিভৎস অপরাধী, ক্রিমিনাল, এদের পুলিশ বাহিনীকে জাস্ট দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল, কিন্তু তারা কষ্টে আছেন। এই পরিবারগুলোর দায়িত্ব সরকারের নেওয়া উচিত। আমি জানি না সরকারের মধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, হয়তো তাদের রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে এর বাইরেও কিছু যদি নেওয়া যায়। তাদের তো সার্ভিস রুলে নিশ্চয়ই আছে, কেউ যদি কর্তব্যরত অবস্থায় মারা যান তার জন্য তারা কী কী বেনিফিট তারা পাবেন, সেটা খুব দ্রুত তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা এবং কিছু অতিরিক্ত কিছু করা দরকার বলে আমি মনে করি। আই রিপিট, অতিরিক্ত কিছু করা দরকার বলে আমি মনে করি। যারা মারা গেছেন, অন্যায় করেছেন, আবারও বলি, দিনের শেষে এরা আমাদেরই এই মাটির সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। তাদের পরিবারগুলোর এই কষ্ট যেন আর কন্টিনিউ না করে আমরা একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যেতে চাই। আমরা আমাদের পুলিশ বাহিনীও এই জনগণের, এই রাষ্ট্রের বাহিনী হিসেবে থাকুক, ট্রুলি আইন শৃঙ্খলা রক্ষা করুক, ভবিষ্যতে কোনো সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত না হোক। এটার জন্য এই জিনিসগুলো দরকার বলে আমি বিশ্বাস করি। সুতরাং শেখ হাসিনার আজকে আমি যেটা নিয়ে কথা বলছি, 2 দিন আগের তার এই বক্তব্যে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে, এটা যে শেখ হাসিনা ওই জায়গাগুলোকে কিন্তু টার্গেট করেছেন। আমি বেশ কয়েক মাস আগেই কথাটা বলেছি। হঠাৎ করেই বিএনপির সাথে ডক্টর ইউনূস সরকারের যা ঘটছে, তাতে রাজনীতিতে 1-11 বা তার চাইতেও বড় কিছু ঘটতে পারে, সেরকম ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। দর্শক, স্পষ্টত বিএনপি যদি বলে তারা এই সরকারের সফলতা চায়, এই সরকারের ভালো চায়, এই সরকারকে ব্যর্থ হতে দিবে না, এই সরকার ব্যর্থ না হবে এটা চায়, এটা মিথ্যা কথা। বিএনপি তাদের অবস্থান থেকে এই সরকারের বিরুদ্ধে যা কিছু করা যায় তা সব শুরু করেছে, প্রচার, প্রোপাগান্ডা সব করছে। এই সরকারকে কোনো সহযোগিতা করছে না, সব করছে, হুমকি ধমকি দিচ্ছে। যেমন এখন এই সরকারের বিরুদ্ধে যদি বিএনপি সরাসরি পদত্যাগের দাবিতে রাজপথে নামে, তাহলে তো বিএনপির পিঠের চামড়া থাকবে না, মানে এটা তো আর সম্ভব না। কিন্তু যা সম্ভব সব করছে। যেমন ডক্টর ইউনূস নাকি ক্ষমতা থাকার জন্য তাল বাহানা করছেন, বিএনপি স্পষ্টভাবে বলেছে। নির্বাচন দিতে নাকি গড়িমসি করছে, স্পষ্টভাবে বলেছে, মানে খারাপ। এবং এই সরকার নিরপেক্ষ নয় এ কথা বলেছে। এই সরকার, এই স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট তাদের নেই এ কথা বলেছে। মানে কোনো কিছু দিক থেকে সরকার বলে না, এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, এই সরকারের প্রশাসন চলে জামাতের কথায়। মানে একটা সরকারের বিরুদ্ধে যা বলা যায় সব বলেছে। এবং এখন কি অভিযোগ এনেছে দেখেন, এই অভিযোগকে যদি আমরা সত্য ধরে নিই তাহলে তো এই সরকারের ক্ষমতা থাকা উচিত না। তাহলে বিএনপি তো আর বলতে পারে না যে ক্ষমতা ছাড়ুন, কিন্তু বুঝিয়ে দিচ্ছে এটা। ওই যে একটা গল্প আছে না, যে স্বামী স্ত্রীকে মারে, তারপর স্ত্রী বলে যে তুমি প্রত্যেকদিন আমাকে মারো কেন? তারপর বলে যে কিলের ওজন শুনে বুঝো না যে কি জন্য মারি, চলে যাইতে বলি কিনা, এরকম একটা বিষয়। বিএনপির কথা শুনে সরকারের বোঝা উচিত যে বিএনপি বলছে যে এই সরকার চলে যাবে। মানে সরকারকে যদি অন্যায্যভাবে হটাতে চায়, স্বাভাবিকভাবে তার বিকল্প হিসেবে 111 বা সেনাবাহিনী আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপি যদি সরকারকে সহযোগিতা করে, তাহলে সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশে আসতে পারে। কিন্তু বিএনপি সেটা চায় না, কারণ টেকসই সুন্দর গণতন্ত্র আসলে বিএনপির অপরাজনৈতিক সুযোগ থাকে না। যেমন চাঁদাবাজি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, তাহলে বিএনপি কোনো কর্মী খুঁজে পাবে না, দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি কোনো নেতা খুঁজে পাবে না, ভোট কারচুপির রাস্তা বন্ধ হয়ে গেলে বিএনপি কোনো ভোটে জিততে পারবে না।
অতএব একটা সুন্দর বাংলাদেশ বিএনপি যে চাইবে না, এটা একেবারেই সহজ হিসাব। দর্শক দেখেন বিএনপি আবার কি বলেছে, নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় অন্তর্বর্তী সরকার। মির্জা ফখরুল নিজেদের স্বার্থে মানে কি, ডক্টর ইউনূস সরকারের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় অন্তর্বর্তী সরকার, মানে আওয়ামী লীগকে জায়গা দিতে চায় সরকার। আচ্ছা, এখন ডক্টর ইউনূস সরকার যদি তাদের স্বার্থে, তাদের স্বার্থ মানে অবশ্যই খারাপ কিছু, কারণ তাদের তো এইভাবে স্বার্থ থাকার কথা না, আওয়ামী লীগকে যদি জায়গা দিতে চায়, তাহলে সেই ইউনূস সরকার কি ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখে? রাখে না। তাহলে মির্জা ফখরুলদের বক্তব্যের অর্থ বুঝতে পারছেন যে এই সরকার ক্ষমতায় থাকুক এটা চায় না। তাহলে যারা চায় কি 111 বা তার চাইতে বড় কিছু, কোনো অঘটন চায়। কারণ সুস্থ ধারার মধ্য দিয়ে বিএনপির কোনো রাজনীতি নেই, কল্যাণ নেই। এই যে বললাম, চাঁদাবাজি অনিয়ম না থাকলে বিএনপি রাজনীতি থাকে না, এমনিতেই শেষ হয়ে যায়। কেন মানুষ বিএনপি করে? বিএনপি কি তারা চাঁদা নেয়, মানুষকে অত্যাচার করে, ক্যাম্পাসে হামলা করে? তাহলে বিএনপি কেন করবে? অতএব এই আধিপত্য, মাসেজ পাওয়ার, অবৈধ টাকা, এইসব খেলা বন্ধ হয়ে গেলে বিএনপি এমনিতেই থাকে না, যার ফলে ডক্টর ইউনূস সরকারকে তারা চায় না। স্পষ্ট আশা করি বোঝাতে পেরেছি। নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে লেটেস্ট বক্তব্য, তাও আবার ছাত্র দলের প্রোগ্রাম বলেছেন। মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়, তারা কি তাদের নতুন দল ভেড়াতে কৌশল নিয়েছে? মানে এই কথাটা, এই কাজ সরকার করে থাকলে তো তাদের অধিকার থাকে না ক্ষমতায় থাকার। আবার তারা মানে এই সরকার বিএনপি না, আলাদা কিছু, তারা বলছে, আউট করে বলছে, আদারিং করছে, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে তাদের নতুন দলের, মানে বিএনপি ধরেই নিয়েছে যে এই ছাত্রদের যে দল, এটা হচ্ছে এই সরকারের কিংস পার্টি, সরকারের দল। এই জন্য অন্তর্বর্তী সরকার তাদের নতুন দল। এইভাবে যদি কোনো সরকারকে অ্যাড্রেস করে, ওই সরকার কি কোনো ভালো সরকার হতে পারে বিএনপি দৃষ্টিতে? তাদের ক্ষমতা থাকার অধিকার আছে নেই? তাহলে বিএনপির আসল আকিদাটা কি বুঝতে পারছেন? বিএনপি মহাসচিব বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এই সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। গণতন্ত্র বিসর্জন দিয়ে কেউ আবার 1-11 চিন্তা করলে জনগণ তা মেনে নেবে। দেখেন 1-11 ভয়ে বিএনপি আছে, এবং 1-11 যদি ঘটে এই বিএনপি বাড়াবাড়ি কারণেই ঘটবে। ডক্টর ইউনূস সরকারকে সরাতে চাইলেই তো 1-11 ঘটবে। ডক্টর ইউনূস সরকারের পর যে সরকার আসবে সেটা হতে হবে নির্বাচিত সরকার, কিন্তু এই সরকারকে আপনি মানবেন না, তাহলে নিশ্চিত আপনি 1-11 চাইছেন। বিএনপি যে 1-11 চায় এটা উপদেষ্টা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে। অতএব বিএনপি কথাটা যে কতটা গভীর বুঝতে পেরেছেন? প্রতিনিয়ত এরকম কথা বলছে। আবার বর্ষা চন্দ্র রায় বলছেন, ডিবি হারুন ভাত খাওয়াইয়া ঠান্ডা করে দিছিল, কিন্তু এখন আর ঠান্ডা থাকে না, এখন কেউ ভাতটা দিলে ওই যে বলে না যে দুধুকে দুধু দাও ঠিক হয়ে যাবে, বর্ষা চন্দ্র রায়কে ভাত দাও ঠিক হয়ে যাবে। যে মাঠে নামলে নাকি সরকার 15 মিনিটে ক্ষমতায় থাকতে পারবে না, 15 দিন কি নাকি বলেছে। এরকম প্রতিনিয়ত হুমকি টামকি দিচ্ছে যে তারা এই করলে আর থাকতে পারবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পোস্টটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো ভিডিওতে। সে বলতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।